বাবা হয়ে নিজের সৎ মেয়েকে বিয়ে করবে, সম্পর্ক ও তোমার মেয়ে হয়, ওকে কি করে তুমি ভালোবাসতে পারো? মাথা ঠিক আছে তোমার? মধ্যবয়স্ক এক ব্যক্তির তীক্ষ্ণ রুক্ষ কথায় তার সম্মুখে পায়ের উপর পা তুলে নির্বিকারী সিগারেট টেনে ধোঁয়া উড়ানো কালো রঙের পোশাকে সুসজ্জিত সুদর্শন বিরক্তির সাথে গম্ভীর স্বরে বলে ওঠো, ওহ জাস্ট শাট আপ আঙ্কেল, এসব সম্পর্কের নীতিফিতির দাঁড়দারি না আমি। ওকে বিয়ে করতে চাই মানে বিয়ে করবই। তার এহেন কথায় মধ্যবয়স্ক ব্যক্তিটি ভারী শ্বাস ফেলে। এই ছেলে প্রচণ্ড উগ্র, বেপরোয়া, সমাজ থেকে বিচ্ছিন্ন থেকেছে দীর্ঘকাল, সমাজ, সম্পর্ক, নিয়ম নীতি সবই যেন তার ইচ্ছের কাছে তুচ্ছ। তবে এবার যে যা চাইছে তা কি করে সম্ভব হতে পারে? লোকটি পুনরায় ভারী শ্বাস ফেলে আওড়ায়, পাগলামি করো না কে, সব কিছুর একটা সীমা আছে। তুমি প্রতিবার এই সীমাগুলো অতিক্রম করতে চাইলেও এবার কিন্তু তা কোনো মতেই সম্ভব না। তুমি জীবনে যা যা করতে চেয়েছো তাতে আমি সর্বদা সাহায্য করেছি, কিন্তু এর মানে এই না যে আমি এখন তোমার এই উদ্ভট আবদারও পূরণ করব। ব্যক্তিটির কথায় কেকের শান্ত ভঙ্গিতে তির্যক হাসে। কথায় সোফায় পায়ের ওপর পা তুলে দুদিকে হাত ছড়িয়ে গায়ে এলিয়ে নির্বিকার ভঙ্গিতে বসে আছে সে। চোখে মুখে নির্লিপ্ততার পাশাপাশি তাচ্ছিল্যর আভাস তীব্র। পরনে তার ম্যাচ কালো লেদার জ্যাকেট, কালো টি শার্ট প্যান্ট, মাথা ভর্তি ওল্ড হেয়ার কাট দেওয়া, কাঁধ অব্দি এক জাক রেশমের ন্যায় সিল্কি জাকড়া চুলগুলো বরাবরের মতো এলোমেলো, কিছু চুল ছড়িয়ে ছিটিয়ে কপালের সম্মুখে পড়ে আছে। হাতের 2 আঙ্গুলের বাজে ট্রেজারটা লন্ডন এক্সক্লুসিভ ব্ল্যাক নামক ব্র্যান্ডের সবচেয়ে ব্যয়বহুল কালো রঙের সিগারেট। এটি ব্যতীত ভিন্ন কিছু সর্বদা নেশায় মত্ত কেকের হাতে তেমন দেখা যায় না। ঠোঁটে সিগারেট শুয়ে সে দীর্ঘ টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে। চল শক্ত কেকের ভাব গাম্ভীর্য। তার সম্মুখের মধ্যবয়স্ক ব্যক্তিটি খানিক ভেতর ভেতর ঘাবড়ে যায়। এ ছেলে কি করতে চাইছি কিছুই বুঝতে পারছে না, কিন্তু ভাবভঙ্গিও তো সুবিধার নয়। এরই মধ্যে কেকের নির্লিপ্ত ভঙ্গিতে তির্যক হেসে বলল, আই অ্যাম কেকে, কেকে চৌধুরী। আমার ইচ্ছের বিরুদ্ধে কথা বলার অধিকার আমি কাউকে দিইনি। কেকে আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায়। এই ব্যক্তিটির আর কোনো কথাও শোনার প্রয়োজন মনে করে না। এদিকে সেই মধ্যবয়স্ক ব্যক্তিটি তথা জাবিয়ান হায়দার এর চোখ মুখ শুকিয়ে গেছে। সে অস্ফুট স্বরেই বলে ওঠে, কিন্তু জাবিয়ানের কথা শুরু হবার আগেই কেকে পেছনে গাড় ফিরিয়ে নিরেট কণ্ঠে আওড়ায়, আই ক্রিয়েট মাই ওন রুলস অ্যান্ড ব্রেক দেম মাই ওন ওয়ে। রাত তখন একটা ছুঁইছি। লস অ্যাঞ্জেলের আকাশে নিয়ন আলোয় ঘনদলিত, একই সঙ্গে শহরের হৃদয় কাঁপছে সঙ্গীতের নিতানে। বিশাল স্টেডিয়াম জুড়ে জনসমুদ্রের তরঙ্গ, আকাশে নিয়ন আলোয় অনিশ্চিত রঙের প্রতিফলন, বাতাসে বৈদ্যুতিক কম্পন, আর জনসমুদ্রে একে অনিচ্ছ উচ্ছ্বাসের স্ফুট। শহর যেন আজ তার নিজস্ব সত্তা ত্যাগ করে এক সঙ্গীত নির্ভর নেশায় আত্মসমর্পণ করেছে। স্টেডিয়ামের বিস্তৃত প্রান্ত জুড়ে অগণন মুখ, চোখে উজ্জ্বলতা, কণ্ঠে উন্মাদধ্বনি। আজ ব্ল্যাক কেক মিউজিক ব্র্যান্ডের লাইভ কনসার্ট। এটি 5 জন সদস্য বিশিষ্ট একটি জনপ্রিয় মিউজিক ব্যান্ড, যা প্রায় বেশ অনেক বছর হতে এই লস অ্যাঞ্জেলেস নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে। স্টেজের অন্ধকার হঠাৎ বিদীর্ণ হলো, ধোঁয়ার ভেতরে এক আলোকছটায় ঝলকে। পরনে ম্যাট ব্ল্যাক লেদার জ্যাকেট, সাদা টি শার্ট, কালো ও সামান্য সাদার পলপে সজ্জিত ইলেকট্রিক গিটার হাতে নিয়ে দাঁড়ানো এক ব্যক্তির অবয়ব দৃশ্যমান হয়, যাকে দেখা মাত্রই রক্তগরম উন্মাদতার দর্শকরা একসাথে গর্জে ওঠে, কে 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 কে। ব্ল্যাক ব্যান্ড মিউজিক ব্র্যান্ডের লিডারই হলো এই কেকে, যার নেশাক্ত মোহময় কণ্ঠ, মাত্রাতিরিক্ত সৌন্দর্য বরাবরই উৎসুক ভক্ত জনতা তার জন্য উন্মাদ হয়ে ওঠে। এছাড়া তার তেজস্বী কিংবা বিদ্রোহী উগ্র ভাবমূর্তি যেন সকলকে বেশি আকর্ষিত করে। বিষয়টা খানিক নিষিদ্ধের প্রতি যে আকর্ষণ, ঠিক তেমনই কেকের পিছনে দাঁড়িয়ে আছে তার 4 জন সঙ্গী ও এই ব্র্যান্ডের বাকি সদস্যগণ, তালহা রিজভি, ফারিস, তাইমুর, জায়ান, শামিদ, সাদ, হাম্বানি এবং কেকে। এদের নিয়েই এই ব্ল্যাক বেব মিউজিক ব্র্যান্ড গঠিত। তাদের সবারই এক বিশেষত্ব হলো কালো রঙের সাজসজ্জা, কালো পোশাক, কালো সানগ্লাস, কালো মাইক্রোফোন, কিংবা বাদ বাকি সবই কালো। সবটাই কালো কিংবা সাথে সামান্য সাদা রঙের মিশ্রণে সজ্জিত। আর এই বৈশিষ্ট্যটুকু কেকেই তার নিজস্ব বিশেষত্বের রূপে সাজিয়েছে। সব মিলিয়ে বলা চলে কালো তাদের আত্মারও রং, কারণ তারা তাদের নিজস্ব একটি বিশেষ সত্ত্বে বিশ্বাসী।
কালো রঙের নিহিত ধ্বংস এবং সৃষ্টির সমতি, এটি যেমন নিঃশেষ তেমনি অস্ফুটস্ফুটিত আশার এক অন্তর্নিহিত সূত্র। দর্শকের ভিড়ের সামনে সারিতে দাঁড়িয়ে আছে লাল চুল বিশিষ্ট এক ব্রিটিশ রমণী। গাঢ় লাল রঙের ভেলভেট গাউন পরিহিত এই রমণীর নাম ইজাবেলা রোজি। চোখে লালচে স্পার্ক, ঠোঁটে কেকের নাম। তার চিৎকার উত্তেজনা যেন মঞ্চের স্রোতের ন্যায় ছড়িয়ে পড়ছে প্রতিনিয়ত। হঠাৎ কেকে এগিয়ে এসে স্ট্যান্ড মাইকটা শক্ত করে আঁকড়ে ধরে গলায় ঝুলিয়ে রাখা গিটার স্টিচটা খানিক ধীর ভঙ্গিতে ঠিক করে নেয়। এদিকে আলোয় নিভে যায় এক মুহূর্তে, নিঃশব্দে ধ্বনিত হয় তার বজ্রঝড়ের কণ্ঠস্বর। দিস সং নট ফর পিস, ইটস ফর দ্য ফায়ার ফর ফেড। তার উপস্থিতি কোনো এক গহীন অন্ধকার জঙ্গলের উন্মত্ত সিংহার ন্যায়। এলোমেলো চুল, ঠোঁটো উন্মাদের ন্যায় তির্যক হাসি, চোখে দৃষ্টির তীক্ষ্ণতা। তার কথা শেষ হতে না হতে চারপাশে বেজে উঠল গিটার, তালে তালে ড্রামের গর্জন, আর কেকে গাইতে শুরু করলো তার নিজস্ব উন্মত্ত কণ্ঠ। পুরো স্টেডিয়ামে তখন উন্মাদনায় ভেসে যাচ্ছে, রক্তভরা ভক্তরা লাফাচ্ছে, জলসাচ্ছে আলো, চারপাশে অদ্ভুত এক উত্তাল আবহ। ব্ল্যাক বেইনের বেশিরভাগ ভক্ত এশিয়ান হয় লস অ্যাঞ্জেলেসের মতো স্থানীয়, তাদের জনপ্রিয়তা বেশ তুঙ্গে। যথারীতি রাত অবধি তাদের কনসার্ট হয়। আলোক ছায়ার ভেতর থেকে ব্যতীত বাকি চারজন নিজের নিজের কালো পোর্সে গাড়িতে গিয়ে চড়ে বসে। সব কটা পোর্সের সামনে দাঁড়িয়ে আছে ম্যাট ব্ল্যাক ফেরারি, যার সম্মুখে দৃশ্যমান লফরত ঘোড়া বিশিষ্ট ঘোড়াটির রাতের আধারে বেশ জলজল করছে। কেকে এবং ইজাবেলা গিয়ে ফেরারিতে বসে পড়ে। এটা কেকের একান্তই নিজস্ব গাড়ি, এখানে তার অনুমতি ব্যতীত বসার সাধ্য কারণে। এছাড়া ফেরারির প্রতি তার যে আকর্ষণ, সেটাও বিশেষভাবে বলার মতো কিছু রাখে না। তাদের গন্তব্য এখন এখান থেকে প্রায় বেশ খানিকটা দূরে অবস্থিত এক রেসিং নাইট ক্লাবে। এমন নির্জন রাতে অহরহই তারা এসব জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কেননা ব্ল্যাক বে ব্ল্যান্ড যেমন কেকে ছাড়া অসম্পূর্ণ, তেমনি সেসব রেসিং ক্লাবগুলো সবার মূল আকর্ষণ বিন্দুতে কেকেই সর্বদাই শীর্ষে অবস্থান করছে। এর একটি বিশেষ কারণও রয়েছে। কেকে যে কেবল একজন প্রফেশনাল রক স্টার তা নয়, একই সাথে সে একজন প্রফেশনাল কার রেসারও। প্রায়শই দেশের বিভিন্ন কার রেসিং ইভেন্টে কড়া মূল্যে তাকে স্পন্সর করা হয়ে থাকে, আর এসব করেই পারিবারিক অর্থ ব্যতীত আজ তার প্রচুর অর্থ সম্পদ, যার বেশিরভাগই সে তার উগ্র উচ্ছৃঙ্খল জীবনযাপনের পেছনে ব্যয় করে থাকে। এক কথায় তার জীবনটাই বেশ অগোছালো, একই সাথে খুবই তুচ্ছ সামান্য। বাবা মা, পরিবারহীন একটা উগ্র উন্মাদ ছেলে যেমন হয় ঠিক তেমন। কোনো বাধা নেই, নিষেধ নেই, যখন যেটা ভাবছে সেটাই করে ফেলছে। এতে কার কতটুকু লাভ ক্ষতি হবে তাও যেন তার ভাবনা চিন্তার বহু বাহিরে। এসব ছাড়া পুরো টিভিরই নানান সব বাজে স্বভাব রয়েছে। সারাক্ষণ নেশায় মত্ত থাকা, সারা রাত কনসার্টে ক্লাবে সময় পার করে সারাদিন পড়ে পড়ে ঘুমানো, অগোছালো জীবনযাত্রা সহ সকল অনিয়মই তাদের সাথে মিলে যায়। এই যেমন আর কিছুদিন পর দেশে ফিরতে হবে বিদায় উন্মাদ হয়ে এখন এসব সময় নষ্ট করবে। আজ রাতের বাকি অংশটুকু রেসিং ইভেন্টে কাটিয়ে ভোর রাতের দিকে সকাল সব কটা বাড়ি ফিরবে, তবুও এক একটা মাতাল হয়ে। এর মধ্যে ইজাবেলা যে বাদ যাবে এমনটা তো ভাবাই উত্তম। কাহসান কুঞ্জ কিংবা কেকে মহল, খ্যাত শহরের সবচেয়ে বিলাসবহুল রাজসিত বাড়িটিতে আজ এলাহি আয়োজন শুরু হয়েছে। আভিজাত্য শহরের বুকে অবস্থিত এই বাড়িটি নিঃসন্দেহে সবচেয়ে বিলাসবহুল ও রাজসিত প্রাসাদ সমতুল্য। সাদা কালো রঙের ক্লাসিক সংমিশ্রণে তার উপর ছিটে ফোটা সোনালি ছোঁয়ার স্পর্শ, যেন ঐশ্বর্যের নিজস্ব এক প্রতীক। বাড়ির ভেতরে প্রবেশ করতে হলে পার হতে হয় বিশাল আকৃতির কালো সোনালি লোহার গেট, যার সামনে সদা সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে গাঢ় নীল পোশাকধারী নিরাপত্তাকারীরা। গেট পেরোলেই চোখে পড়ে অপার সৌন্দর্যে ঘেরা বিস্তীর্ণ বাগান, নানা রঙের ফুল, গাছপালা ও সুগন্ধে ভরপুর। সেই উন্মাদের মাঝখানে রয়েছে এক বিশাল আকৃতির ফোয়ারা। এছাড়া
কাহসান কুঞ্জের পেছন দিকটায় রয়েছে সুবিশাল এক সুইমিং পুল, অথচ এত বিপুল আয়তনের আপাদমস্তক ভারীটায় মানুষের সংখ্যা হাতে গোনা। বহু বছর আগে এ বাড়ির মালিক তথা শাহমীর কাহসান চৌধুরী প্রয়াত হয়েছেন। উত্তরসূরি হিসেবে রয়ে গেছেন তার একমাত্র ছেলে কেকে, অর্থাৎ কাশিক কাহসান কেকে চৌধুরী, যিনি নিজ দীর্ঘ এক যুগেরও বেশি ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তাই আজ কাহসান কুঞ্জের প্রকৃত মালিক বলতে এখানে কেউ নেই। কুঞ্জনুরে এখন বসবাস মূলত অসংখ্য সার্ভেন্ট কিংবা অস্থায়ী মানুষজনের, তবে তাদের ভিড় হয় স্থায়ীভাবে বসবাস করা মাত্র দুজন, একজন জাবিয়ান হায়দার, আরেকজন এক অষ্টাদশী রমণী, 18 পার করে 19-এ পা দিতে বাকি আর কিছু মাস মাত্র। অথচ জীবনের প্রায় সমস্ত সময় সে কাটিয়েছে এই প্রাসাদের দেয়ালবন্দি নিঃসঙ্গতায়, পরিবারহীন, অথচ এক অজানা নিয়তির সঙ্গে বাঁধা একাকী জীবন নিয়ে। একদম চমৎকার সুন্দরী মেয়ে সে, বাস্তবতার সঙ্গে। চারপাশে সার্ভেন্টদের নানা দিক নির্দেশনা দিচ্ছে, কেউ ফুল সাজাতে ব্যস্ত, কেউ আবার ঝাড়বাতির ধুলো মুছছে। সবাইকে সে নিখুঁতভাবে সামলাচ্ছে। মেয়েটির নাম উম্মেহানি সুহিন। সবে মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে, তবু আজ তাকে ক্লাস ফেলে বাড়িতেই থাকতে হচ্ছে এক বিশেষ কারণে। আজ এই প্রাসাদেই ফিরবে কাহসান কুঞ্জের প্রকৃত মালিক কেকে। বাড়ি জুড়ে সাজসজ্জার জোয়ার, তবুও সুহিনের মনে তেমন কোনো আলোড়ন নয়। কেকে কেমন, কী স্বভাবের, এসব বিষয়ে তার আগ্রহের বিন্দুমাত্র ছোঁয়া নেই। অবশ্য না থাকাটাও স্বাভাবিক। কেকের সাথে তার সম্পর্কটা খুব অদ্ভুত। লোকটা তার সে বয়সে বড়, 14-15 বছরের বড় হবে। সুহিনের ধারণা মতে হিসেবটা ঠিক এমনই, অথচ এই লোকের নাম জড়িয়েই তাকে একে বিদঘুটে পরিচয় দিয়ে সমাজ বাঁচতে হচ্ছে। বছর বছর ধরে এই বাড়িতে থাকলে সে নিজেকে কখনো এর সদস্য ভাবেনি, শুধু আশ্রয় প্রার্থী এক মানুষ হিসেবে নিজের অবস্থান মেনে নিয়েছে। আজও বরাবরের মতোই জাবিয়ানের নির্দেশ মেনে সে কাজে লেগে পড়েছে। সুহিন জাবিয়ানকে সর্বদা আঙ্কেল সম্বোধন করে। সে একসময় তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সুহিনের বাবার মৃত্যুর পরেই সে এবং তার মা এই কাহসান কুঞ্জে আসেন, যখন সুহিনের বয়স ছিল মাত্র 7 বছর। অবশ্য এখন সে এক পরিণত রমণী। চোখন চিকন প্রেমের কালো চশমা, কোমর পর্যন্ত নেমে আসা গাঢ় বাদামি রঙের ঢেউ খেলানো হালকা কোঁকড়ানো সিল্কি চুল, পরনে সাদা লন কাপড়ের কুর্তি আর জিন্স প্যান্ট, সাথে সাদা নীল ওড়না জড়ানো। সাধারণ কিন্তু পরিপাটি তার সাজসজ্জা, চলাফেরার তার অদ্ভুত স্থিরতা, যেন দীর্ঘ অভ্যস্ততা তাকে শিখিয়েছে নিঃসঙ্গ শৃঙ্খলা। সবচেয়ে নজর কাড়া তার চোখ দুটি, গভীর নির্মল নীলছে চোখ জোড়া, যেন শান্ত সমুদ্রের পৃষ্ঠে। এই নীল চোখের গহীনতায় লুকিয়ে আছে অজস্র গল্প, কিন্তু সেসব বলার মতো কেউই নেই। জাবিয়ান তখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে সুহিনের সঙ্গে কিছু আলাপ আলোচনা করছে, নানান দিক নির্দেশনা দিয়ে। সুহিন মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন। ঠিক তখনই হঠাৎ বাড়ির বাইরে নির্জনতা ভেঙে ওঠে একটানা গর্জনের শব্দে। ইঞ্জিনের এক আওয়াজ, একটার পর একটা কালো চকচকে গাড়ি প্রধান ফটক পেরিয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে পড়ছে। মুহূর্তে চারপাশ যেন এক অদৃশ্য উদ্দীপনা ছড়িয়ে পড়ে। সার্ভেন্টদের মধ্যে ফিসফাস শুরু হয়ে যায়। স্যাররা এসে গেছে মনে হয়। জাবিয়ান এগিয়ে যায় বিস্তৃত হাসি নিয়ে, ভদ্রতার নিখুঁত ভঙ্গিতে সবাইকে স্বাগত জানাতে। সুহিনও সরে দাঁড়িয়ে সেদিকে ফিরে তাকায়। দূর থেকে সে দেখতে পায় কালো ফেরারি ফোর্সের মতো নামি দামি গাড়ির দরজা খুলতেই কেকে একে একে নেমে আসছে কয়েকজন সুদর্শন পুরুষ। এসব নতুন চকচকে গাড়িগুলো সব এই বাড়ি থেকে এয়ারপোর্ট অবধি পাঠিয়েছেন জাবিয়ান নিজে, কারণ কেকেই চেয়েছে এত বছর পর এই দেশে ফিরে তার চারপাশের সব কিছুই যেন তার পছন্দ সই হোক। সুসীন এই রুক্ষ স্বভাবের লোকটা সম্পর্কে টুকটাক আন্দাজ রেখেছে, তাই সেও সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজন ছাড়া যতটা পারবে সে এদের থেকে দূরে থাকবে। সুহিন চশমাটা খানিক চোখে ঠেলে নিয়ে তাদের নিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। গাড়ি হতে নেমে আসা আত্মবিশ্বাসে পরিপূর্ণ দামি পোশাকে সুসজ্জিত সেসব সুদর্শনকে সে বেশ সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে দেখে। চারজন ব্যক্তির ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছে গাম্ভীর্যে মোড়ানো কেকে। এছাড়াও পেছনের গাড়ি হতে আবার বডিগার্ডগুলো একটা সাদা কালো রঙের সাইবেরিয়ান হাস্কি বের করে আনছে, যা দেখে সুইনের চোখ মুখ তৎক্ষণাৎ শুকিয়ে যায়, কারণ সে কুকুরকে অনেক বেশি ভয় পায়। ফলে সে মনে মনে বিরক্তি সহিত আওড়ায়, এসব কি জঞ্জালে এলো বাড়িতে।
কেকে এক মুহূর্তে চারপাশে চোখ বুলিয়ে নেয়, নিঃশব্দ স্থির, কোনো অভিব্যক্তি ছাড়াই। পরনে তার কালো লেদার জ্যাকেটের নিচে সাদা টি শার্ট, গলায় ব্ল্যাক মেটালিক চেনে ঝুলে থাকা কেকে অক্ষর দুটি নিখুঁতভাবে খোদাই করা। হাতও কালো বেইডেড ব্রেসলেট, পায়ে কালো বুট, আর সেই সঙ্গে একদম কাঁধ পর্যন্ত এলোমেলো ঝাঁকড়া চুল। সবাই তাকে স্বাগত জানাতে এগিয়ে যায়। জাবিয়ানো মুচকি হেসে বলেন, ওয়েলকাম হোম কেকে। তার সৌজন্য অন্যরা হালকা হাসল। কেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে দাঁড়িয়ে থাকে একদম নিরাবেগ মুখে, চোখে কোনো উচ্ছ্বাস নেই, কণ্ঠে নেই একটু অভিধাবন, যেন সে এসেছে বাধ্য হয়ে, ইচ্ছে নয়। দূরে সার্ভেন্টদের পেছনে দাঁড়িয়ে থাকা সুহীনও চুপচাপ দৃশ্যটি লক্ষ্য করেছিল। তার দৃষ্টি একসময় থেমে যায় কেকের উপরে। লোকটিকে শেষবার দেখেছিল সে ছোটবেলাতেই। এই বাড়িতে কেকের অসংখ্য ছবি রয়েছে, তবে সে ছবি কেকের বাচ্চা কাচ্চা হতে টকবক যুবক অবধি নানান পর্যায় কালের। কেকে কেকে কাহাসান কুঞ্জ ছাড়ার পর তাকে আর তেমন কখনোই দেখার সুযোগ হয়নি সুহিনের। সুহিন কেকের দিকে চেয়েই থাকতে থাকতে বাড়ির শ্বাস পেলে, আর চোখে বিস্ময় নেই, কৌতূহল নয়, শুধু এক নিরন্তর পর্যবেক্ষণ। লোকটা যে মারাত্মক সুদর্শন তা অস্বীকার করার সাধ্য কারণেই। ফর্সাত কাঁধ অবধি একজাক ডার্ক ব্ল্যাক ব্রাউন চুল, হালকা খোঁচা খোঁচা চাপদারি, অ্যাশ ব্রাউন চোখজোড়া, সবই যেন একদম নিখুঁত ও প্রচণ্ড আকর্ষণীয়। সব মিলিয়ে অদ্ভুত তার উপস্থিতি। অলঙ্কারহীন অদৃশ্য দৃশ্যপটে জ্বর তোলার মতো এক সুদর্শন পুরুষে। তবুও সুহিনের মনে কোনো আলোড়ন ওঠে না। তার কাছে যেন কেকে কেবলই এক অপরিচিত মানুষ, যার ফিরে আসা বা না আসা তেমন কিছুই পরিবর্তন আনে না তার জীবনে। তাই নির্লিপ্ত ভঙ্গিতে সে পিছন ঘুরে ধীরে ধীরে বাড়ির ভেতরের দিকে চলে যেতে থাকে। আর ঠিক তখনই কেকের তীক্ষ্ণ চোখ জোড়া এক জলকে খুঁজে নেয় তাকে। সুহিনকে এখন সে ঠিক চিনতে পারেনি, তবে সবাই যেখানে তাদের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে, সেখানে একটি মেয়ে যে কিনা সম্পূর্ণ নির্লিপ্ত আগ্রহহীন হয়ে চলে যাচ্ছে। তার এমন অভ্যাগত বিদায় কেকে চোখে মুহূর্তে ধরা পড়ল। চোখের পলকে তার দৃষ্টিখানে কুঁচকে উঠল। ঠোঁটের কোনো জমে ওঠা কঠিন এক সূক্ষ্ম রেখা। অনিমেষেই সে বেশ সন্ধিয়ান ভঙ্গিতে রুক্ষ স্বরে হাসকি স্বরে আওড়ায়, হাউ ডেয়ার শি। রাত প্রায় 8:30 বাজতে চলল। সারাদিন সুহিনীর এদিক সেদিক কাজকর্ম করেই পার হয়ে গেল। পড়াশোনা তো দূরের বিষয়, ঠিকমতো সময়ের খাবারটুকুও খাওয়ার সুযোগ হয়নি। অথচ এদিকে বাড়ির মেহমানদের রাতের খাবারের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। অবশ্য সে কখন কি করলো না করলো এসবের খোঁজখবর নেওয়ার মতো কেউই এই বাড়িতে নেই। বছরের পর বছর এভাবেই তার একাকী বিষণ্ণ জীবনটা অতিবাহিত হচ্ছে, যাতে নেই কোনো নতুনত্ব বা ছোট্ট ছোট্ট হাত পা বিশিষ্ট তুলতুল এই প্রাণীটা হলো হ্যামস্টার। প্রায় বেশ কয়েক বছর হতেই এটি সুহিনের একাকিত্বের সঙ্গী হিসেবে আছে। বাড়িতে সে যতক্ষণ থাকে ততক্ষণ তার একে নিয়েই সময় কেটে যায়। হ্যামস্টার অবশ্য একটা সুন্দর নামও আছে, তা হলো মাফিন। নামটা বেশ আদর যত্ন করেই সুহিন দিয়েছিল। মাফিনের মতো হ্যামস্টারদের বৈশিষ্ট্য হলে এরা সারাদিনে ঘুমায় ও সারা রাত জেগে থাকে। যথারীতি সুহিনের রাত জাগার সঙ্গী হয়। সুহিন তাকে ভীষণ ভালোবাসে। সুহিন রাতের আকাশের পানে চেয়ে আছে, আশেপাশের কোনো কিছুতে তার খেয়াল নেই। নিজের চশমাটা খুলে নাকের ডগায় নেমে আসে, অথচ সে আনমনা। আজ হঠাৎ বাবা মায়ের কথা মনে পড়ছে। কত সুখী পরিবার ছিল তাদের, অথচ একটি ঘন কালো জ্বরে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। প্রথমে বাবা, অতঃপর তার মাটাও তাকে ছেড়ে চলে গেল। সে দীর্ঘশ্বাস ফেলল। আজ আরও বেশি বিষণ্ণ লাগছে। সারাটা দিন চেষ্টা করেছে ওই লোকগুলোর সামনে না যাওয়ার, অচেনা অজানা মানুষজন, তাও সবাই পুরুষ মানুষ। বাড়ির বাদবাকি সার্ভেন্টদের বয়সও খানিক বেশি, অথচ পুরো বাড়িতে সে একা একটা অল্প বয়সী মেয়ে। কেমন যেন বিষয়গুলো তার ভালো লাগছে না। ইচ্ছে করছে এই বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু তাও কি করে সম্ভব? সেই মুহূর্তে যাবেটা কোথায়? সুহিন পুনরায় হতাশায় নিমজ্জিত হয়। 5 জন লোকের মাঝে গম্ভীর মুখ কে 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 সে চিনে নিয়েছে। এখন বাকি 60 জনের মাঝে না চাইতে একজনের সাথে ইতিমধ্যে তার পরিচয় হয়ে গেছে। ঘটনাটা বিকেলের দিকে সে নিচতলায় এক কোণায় নিজের মতো করে কাজে ব্যস্ত ছিল। ফুলের টব, নানান কাজ জিনিসপত্র
এদিক এদিক আনানেয়া করছিল। এরই মধ্যে আচমকা হঠাৎ এক বর্ষাতাকের চমৎকার সুদর্শন এসে তার সম্মুখে হাজির হলো। পরনে কালো হুডি প্যান্ট, চুলগুলো বেশ সিল্কি ও বড় বড় হয়, এদিক সেদিক কপালের উপর দিয়ে হেলে পড়ে আছে। তবে সুহিনকে খানিক ভয়কে দিয়ে ব্যক্তিটি আচমকা তার উদ্দেশ্য বলে ওঠো, ও হাই, তোমার নাম কি? সুহিন কাজে ব্যস্ত ছিল বিদে আচমকা কারো অভিব্যক্তিতে সে খানিক চমকে ওঠে। ব্যক্তিটির দিকে ফিরে তাকায়, তার এমন ভাব গাম্ভীর্যের হঠাৎ তিনি অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলল, আরে আরে, ভয় পেও না, এটা আমি। সুহিন ব্যক্তিটির দিকে অবাক চোখে তাকিয়ে, এটা কে সেটাই তো চিনতে পারলাম না। এরই মধ্যে সে আবারও তার উদ্দেশ্য বলল, আমি সাদ, সাদ হাম্বা দি। সো মিস বিতু, তোমার নামটা কি? এই পর্যায়ে সুইন আবারও খানিক অবাক হলো। মিস বিতু বলতে কি বোঝানো? আর এমন হুটহাট অচেনা লোকজন এসে এসব কথা বলেই বা কীভাবে? সুইনের প্রচণ্ড অস্বস্তি হতে লাগলো। তবুও সে নিজেকে সামনে নিয়ে জোরপূর্বক মুচকি হেসে আওড়ায়, আমি সুহিন। ও হাউ সুইট, বেশ ইউনিক আর কিউট নাম তো। একদম তোমার মতোই, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কেকের কি হও নাকি এই বাড়ির? দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না। না, আপনি যেটা ভাবছেন আমি তেমন কিছুই। জাবিয়ান আঙ্কেলের জন্যই আমি এখানেই থাকি। ও আচ্ছা, বেশ ভালোই হলো। এখানে সার্ভেন্ট ছাড়া আর তেমন কেউ নেই, কিন্তু তোমাকে বেশ ভালো লেগেছে, মাঝে মাঝে আড্ডা দেওয়া যাবে। সুইন সামান্য মৃদু হাসে। লোকটা খারাপ নয়, তবে কেমন যেন লাগছে তার। আপাতত এখানে আর থাকার ইচ্ছে নেই। সাদা আরও কিছু বলার আগে সুহিন তড়িঘড়ি করে বলেছিলাম যে আমার অনেক কাজ বাকি আছে, যদি কিছু মনে না করেন তবে। এমনই কিছু ছুতো দিয়ে সুহিন সেখান থেকে পালিয়েছে। এরপর চেষ্টা করেছে নিশ্চলাতে যেন যেতে না হয়, কিন্তু এখন তো বেশ খিদে পেয়েছে। ঘড়ি দেখে মনে মনে হিসেব কষল, খাবার খাওয়া ইতিমধ্যে হয়ে গিয়েছে কিনা। প্রায় আরও খানিকক্ষণ ভাবনা চিন্তার পর সে উঠে দাঁড়ায়। মাফিনকে তার সুসজ্জিত খাঁচায় রেখে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ে। মাফিন এখন রাতভর খাঁচায় চাকা কিংবা টানেলে ঘুরে ঘুরে খেলা করবে। বাড়ির মাঝ বরাবর অবস্থানরত শ্রেণীতে এসে দাঁড়ালো সে। দোতলা হতে চারপাশে নজর ফিরিয়ে দেখে এখনো ওই লোকগুলো কেউ আছে কিনা। তবে আশেপাশে কিংবা ডাইনিংয়ে তেমন কারো দেখা না পেয়ে সে স্বস্তিতে বাড়ির শ্বাস পেলে এবং তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে নামতে লাগলো। সব কিছুই ঠিকঠাক ছিল, তবে আচমকাই হুট করে কোথা থেকে যেন কালো পোশাকধারী কে চলে এলো। গম্ভীর মুখখানা খানিক ঝুঁকিয়ে কালো জ্যাকেটটায় হাত গুজে নির্বিকার ভঙ্গিতে দোতলার দিকে এগোচ্ছে। অথচ এদিকে সুহিনের পা জোড়া থেমে গিয়েছে। সে রেলিং ঘেঁষে কোনায় চুপটি করে দাঁড়িয়ে। অন্যদিকে কেকে আশেপাশে একবারও নজর ফেরানোর প্রয়োজন মনে না করে গটগট করে দোতলায় চলে গেল। সে চলে যেতে সুহিন হাঁপ ছেড়ে বাঁচে। মাথাটা নুইয়ে দ্রুত পায়ে নিচে চলে এলো। এসব উদ্ভট মানুষজন থেকে যতটা পারা যায় দূরে থাকাটাই উত্তম। পরদিন সকাল সকালই ভার্সিটিতে চলে এসেছে সুহিন। ইচ্ছে করেই আগেভাগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। যথারীতি ক্লাস শুরু হতেও এখন প্রায় বেশ খানিকক্ষণ দেরি। সুহিন ভার্সিটির ক্যান্টিনে চুপচাপ বসে আছে। ভেবেছিল আজ এত তাড়াতাড়ি আসায় হয়তো সেভাবে কারো দেখা পাবে না, কিন্তু না, আশ্চর্যজনকভাবে এখন তার সম্মুখে এক জলজান্ত মানব বসে আছে। আরহাম ভাই, একটা সলিউশন দিন, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। সুহিন হতাশায় মাথা নুইয়ে বসে আছে। তার সম্মুখে ধোয়া ওঠা কফির কাপ, অথচ সে এখন প্রায় মনমরা। গাঢ় বাদামি হালকা কোঁকড়ানো সিল্কি চুলগুলো এলোমেলোভাবে কোমর অবধি ছড়িয়ে আছে। চোখের চশমাটাও নাকের ডগায় নেমে পড়েছে। তাকে সর্বোপরি পরখ করে একজোড়া মুগ্ধ চাহনি সুহিনের সম্মুখে যে বসে আছে তার নাম দানিয়েল আরহাম। পরনে তার সাদা লেদার জ্যাকেট, গ্রে টি শার্ট আর কালো প্যান্ট। চুলগুলো সুসজ্জিত, ঠোঁটের কোণে সর্বদা নাই দৃশ্যমান মৃদু হাসি। সুহিন সবে মাত্র ভার্সিটিতে উঠল। সে এই ভার্সিটির মাস্টার্সের স্টুডেন্ট, অথচ সুহিনের সাথে তার পরিচয়টা বেশ পুরনো। তার এক ছোট বোনের সূত্রপাতে সুহিনের সাথে পরিচয়। দুজনে এত সিনিয়র জুনিয়র হওয়ার পরও তাদের মাঝে দৃঢ় এক সখ্যতা রয়েছে। দানিয়েল দেখতে চমৎকার, শূন্য পোশাক আশাক, সাজসজ্জা সব কিছুই তার পরিপাটি। ফর্সা ত্বক, গোছানো সিল্কি চুল, মনোমুগ্ধকর কণ্ঠস্বর।
কিংবা অভিব্যক্তি সব কিছুতেই এক কথায় সে অতুলনীয়। হতাশায় নিমজ্জিত সুহিনকে দেখে দানিয়েল মৃদু মুচকি হাসে। ঠোঁটে কফির কাপটা একবার ছুঁয়ে পরক্ষণেই তা টেবিলের উপর রেখে দেয়। অতঃপর সুহিনের নাকের ডগায় নেমে আসা চশমাটা আলতো হাতে ঠেলে দেয়। নিমিষে সুহিন খানিক চমকে ওঠে, তবে তৎক্ষণাৎ সে নিজেকে সামলে নেয়। এদিকে দানিয়েল সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে বলতে লাগলো, বউ পাখি জীবনে সমস্যা থাকবেই, তাই বলে সব সমস্যা থেকে বাঁচতে হলে পালাতে ছাওয়াটা কি আবশ্যক? দানিয়েলের প্রথম কথাতেই সুহিনের কপাল কুঁচকে যায়। সে ভ্রুকুটি করে বলল, সেসব বাদ দিন, আগে আপনি এটা বলুন, আপনি আমায় বউ পাখি করেন কেন? দানিয়েল তার কথা উপস্থিত হলো না, বরং সে নির্লিপ্ত ভঙ্গিতে মুচকি হেসে বলল, কেন, কোনো সমস্যা? না, সমস্যা নয়, কিন্তু তোমাকে আমি আগেও বলেছি, এটাকে স্বাভাবিকভাবে নাও। বউ মাছের মতো বউ পাখিও হয়। সে একটা চমৎকার সুন্দর পাখি, যাকে দেখতে সম্পূর্ণ তোমার মতোই, আর এজন্যই তোমায় বউ পাখি বলি। সুহিন এবার খানিক জোর দিয়ে বলল, মিথ্যে কথা, আমি গুগলে সার্চ দিয়েছিলাম, বউ পাখি বলতে কোনো পাখি নেই। তার এমন সহজ সরল অভিব্যক্তিতে দানিয়েল আবারও হেসে ফেলে। পরক্ষণে খানিক গম্ভীর স্বরে বলে, তাকে তুমি গুগলে পাবে কি করে? সে তো আমার মন মস্তিষ্কের কল্পনায় থাকে। সুহিন ফ্যাল করে তার দিকে চেয়ে রইল। সে কোনো টপিক কথা বলতে এসেছিল, আর এখন এসব কী বকছে। সে যাই হোক, সুহিন পুনরায় নিজেকে প্রসঙ্গে ফিরে এসে বলল, এসব বাদ দিন, আপনার বেশিরভাগ কথাই আমার বুঝে আসে না। সে যাই হোক, এবার বলুন তো, আমি ওই জল্লাদের পাল থেকে বাঁচবো কী করে? ওই বাড়িতে আমার এমনিতেও ভালো লাগে না। জল্লাদ বলছো কেন? ওরা তোমায় কিছু করেছে? না, তেমন কিছু করেনি, কিন্তু কেমন যেন অস্বস্তিকর, আমার কিছু ভালো লাগছে না ওখানে। সুইন পুনরায় মনমরা হয়ে মাথা নুইয়ে নেয়। এদিকে দানিয়েল ওর বিষয়টা বোঝার চেষ্টা করে ভারী শ্বাস ফেলল। পরক্ষণে কি যেন মনে হতে সে আচমকা বলে উঠল, আচ্ছা, কেই তো তোমার সম্পর্কে, বা ভাইয়া প্লিজ। দানিয়েলের কথা শেষ হবার আগে সুহিন তাকে থামিয়ে দেয়। সেও তার ভুল বুঝতে পেরে নিজের প্রতি বেশ বিরক্ত হয়। তৎক্ষণাৎ প্রসঙ্গ ফিরিয়ে নিতে সে আবারও বলে ওঠে, আম সরি, তুমি কিছু ভেবেছ কি করবে? জানি না, তবে ভাবছি হোস্টেলে উঠে যাব। হোস্টেলে? এটা করা ঠিক হবে? আপাতত মনে হচ্ছে না এসবের কোনো প্রয়োজন আছে। তুমি এসব নিয়ে যত ভাববে ততই সমস্যা হবে। তার চেয়ে তাদের নিয়ে ভাবনা চিন্তা করাটা বন্ধ করে দাও। আর যদি চাও তবে একটা কাজ করতে পারো। কি? সুহিন উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকায়। সে খানিকক্ষণ ভেবে নিয়ে বলল, তুমি নিমরার সাথে ওর বাসাতেই থাকতে পারে। এমনিতেও ও নিজেও একা একাই থাকে। আপাতত দুজনে একসাথে থাকো, তারপর না হয় পরিস্থিতি বুঝে। আমাকে ছাড়া আমাকে নিয়েই কথা হচ্ছে? আচমকা দানিয়েলের পিছন হতে একজন গম্ভীর মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। সুহিন আর দানিয়েল একত্রে নজর ফিরিয়ে সেই মেয়েটির দিকে তাকায়। পরনে কালো ওয়েস্টার্ন গাউন, তার উপরে গ্রে জ্যাকেট, সিল্কি চুলগুলো কাঁধ অবধি লম্বা। আর এই বেশ গম্ভীর স্বরূপ মেয়েটির নাম হুরাইন নিমরা। নিমরা সুহিনের স্কুল লাইফের ফ্রেন্ড, যথারীতি এখন ভার্সিটিতেও সে তার ক্লাসমেট। অন্যদিকে দানিয়েল তার নিমরা সম্পর্কে কাজিন হয়। তাদের দুজনের পরিবারই চট্টগ্রামে থাকে, আর পড়াশোনার সুবাদে তারা দুজন ঢাকায়। দানিয়েল মৃদু হেসে নিমরার উদ্দেশ্যে বলল, ওহ তুই এদিকে এসে বস। তার অভিব্যক্তিতে নিমরা ভ্রু উঁচিয়ে ভারী শ্বাস ফেলল। তারপর দুজনের মাঝে টেবিলের একপাশে চেয়ার টেনে বসে পড়ল। ঘটনা কি? তোমরা কি নিয়ে এত আলোচনা করছো? সুহিন তার দিকে ফিরে ভারী শ্বাস ফেলল। এসব ঘটনা আর কি বাড়িয়ে বলার আছে? তবে নিমরা তার সবচেয়ে ক্লোজ হওয়ায় না বললেও কোনো উপায় পাচ্ছে না। এদিকে সব কিছু শোনার পর সুহিনের সাজেশনের পরিবর্তে আচমকে নিমরা বলে ওঠে, এক সেকেন্ড, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা মানে? আবার কিসের ঝামেলা? নিমরা গম্ভীর ভঙ্গিতে কিছু একটা ভেবে নিয়ে বলল, না মানে সুহিন, তুই শুনেছিস আমাদের ভার্সিটিতে নতুন 2জন প্রফেসর আসছে? সুহিন খানিকটা ভেবে নিয়ে মাথা জাকায়। ওদিকে নিমরা আবারও জিজ্ঞেস করে, তুই তাদের নাম জানিস?
কি আশ্চর্য, আমি তাদের চিনি নাকি? আর ওনারা কি আমাদের ক্লাস নিয়েছে এখনো? তাহলে কিভাবে নাম জানবো? নিমটা যেন তার কথায় খানিক বিরক্ত হলো। ভার্সিটিতে দুজন প্রফেসর এসেছে, তা নিয়ে সবার মধ্যে কত সব কাহিনী, অথচ এই মেয়েটা দুনিয়ার কোনো কিছুতেই খবর রাখে না। দুজনের মাঝে একজনের নাম কেকে। এখন আমার প্রশ্নে, এই কেকে কি সেই কেকে? নিমডার কথা শুনে সুহিনের সোয়াল খুলে এলো। এসব বলে কি? এদিকে দানিয়েলও খানিক ভেবে নিয়ে বলল, হ্যাঁ, এমন কিছু আমার কানে এসেছে। মানে কি? ওই লোক ইউনিভার্সিটিতে? তা কি করে হয়? আমি তো জানি উনি বিদেশে গান গায়। হতেও পারে। এই ভার্সিটিতে আগে থেকেই তো কালসানদের বিশেষ প্রভাব বিস্তার করছে। তোমার জাবিয়ান আঙ্কেলের সাথেও তো আমাদের ভার্সিটির প্রিন্সিপালের ভালো সম্পর্ক। সেক্ষেত্রে এমনটা হলে তা অসম্ভব কিছু না। দানিয়েলের কথা সুহিন শেষ হতে দিল না, তার মধ্যে সে বলে উঠল, না, এটা কি করে হয়? আচ্ছা, এই প্রফেসর কে কোন ডিপার্টমেন্টে পড়াবে? শুনলাম তো সোসিওলজি। এর মানে আমাদের একটা দুইটা ক্লাস নিতে পারে। নিমরার কথা শুনে সুহিন কিছুক্ষণ থম মেরে বসে থাকে। পরক্ষণে আচমকা হেসে ফেলে। তার হাসিতে দুজনের কপাল কুঁচকে যায়। নিমরা তীক্ষ্ণ স্বরে বলল, কাহিনী কি? হাসছিস কেন? তো হাসবো না? ওই লোক সমাজ সংসার মানে নাকি? তার তো নিয়ম নীতি সভ্যতা ভদ্রতা কিচ্ছু নেই। আর সে নাকি স্টুডেন্টদের সমাজ জ্ঞান দিতে সোসিওলজি পড়াবে? তার কথা শুনে দুজনে তেমন যেন হাসি পেল না। দুজনে চোখ ছোট ছোট করে সুহিনের দিকে তাকিয়ে রইল। সবার এমন ভাব গাম্ভীর্যে সুহিন খানিক তবদা খেয়ে যায়। কি হলো? এটা মোটেও হাসির বিষয় নয় সুহিন। যদি দেখো এটাই সেই কেকে, তখন কি করবে? দানিয়েলের কথায় সুহিন আবারও থমকে যায়। এ কোন ঝামেলায় পড়ল? যেখানে ভাগের বয়স সেখানেই সন্ধ্যা হয়। এই কথা যেন হাড়ে হাড়ে মিলে গিয়েছে আজ। সন্ধ্যা হওয়ারও প্রয়োজন পড়েনি, বরং সকাল সকালই এই কেকের গম্ভীর মুখখানা দেখতে হচ্ছে সুহিনকে। জীবনে এমন কিছু কল্পনাও করেনি, অথচ আজ এটাও বুঝে গেল। টাকা আর ক্ষমতা মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। জীবনের সমাজের ধার না ধরা মানুষটা আজ ক্লাস ভর্তি স্টুডেন্টদের সমাজের জ্ঞান দিতে এসেছে। ক্লাসের একদম কোনায় বসে আছে সুহিন আর নিমরা। নিমরা অতিরিক্ত কথা বলতে পছন্দ করে না, বেশিরভাগ সময় নীরবেই থাকে। অন্যদিকে সুহিন হলো খাঁটি ইন্ট্রোভার্ট। যথারীতি স্টুডেন্ট হিসেবে তারা যথেষ্ট ভালো হলেও ক্লাসে তাদের দেখা মেলে একদম শেষের কোনা কানায়। সবার নজর এখন ক্লাসের মধ্যিখানে অবস্থানরত কেকের দিকে। সম্পূর্ণ ক্লাসে ছমছমে নীরবতা। কেকে ক্লাসে প্রবেশ করার আগে প্রিন্সিপাল নিজে এসে সবাইকে সতর্ক করে গিয়েছে। একই সাথে প্রিন্সিপালের সতর্কবার্তা যেন মিলেও গিয়েছে। এমন গম্ভীর মানুষ কেউ আগে কখনো দেখেছে কিনা কে জানে, তবে মেয়েগুলো বেশ বেহায়ামি করছে। চুপচাপ রইল এমন সুদর্শনের থেকে কি আর চোখ ফেরানো যায়? যথারীতি অতি উৎসাহী মেয়েগুলো শো শো করার ব্যাপারটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে সবটা টের পেয়েও কেকে সম্পূর্ণ চুপচাপ থেকে নিজের কাজ করছে। হোয়াইট বোর্ডে একটার পর একটা কী সব লিখে যাচ্ছে। সোয়াল শক্ত ওল্ফ কাটের উলগুলো বরাবরের মতো এলোমেলো, গায়ে কালো, বাকি সব পোশাক আশাকও কালো। অন্য সবার মতো একদম গোছানো না হলেও বিদেশি কোনো প্রফেসরের মতো ঠিকই তার আবহ। এদিকে সুইন সম্পূর্ণ স্বাভাবিক রইল। তার পাশে থাকা নিমরা খানিকটা বিরক্ত। সে আর চোখের সবটা পরখ করার পর ভারী শ্বাস ফেলে বলে, এসব হচ্ছেটা কি? ক্লাস তো নয়, যেন মরার শ্মশান ঘাট। তার কথায় সুহিন বোকা বোকা চাহনিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, তোর তো এমন নীরবতাই ভালো লাগে। তাহলে তাই বলে একটা ক্লাস মাছের বাজার থেকে সোজা শ্মশানঘাট হয়ে যাবে? এটা কোনো মতেই মানতে পারছি না। আর তার এমন কথায় সুহিন ভারী শ্বাস ফেলে। এ মেয়ে আরও একটা পাগল, কখন কী চাই নিজেও জানে না। এদিকে কেকে সম্পূর্ণ বোর্ডটা লিখে ভরিয়ে দেওয়ার পর পেছনে ফেরে, অতঃপর আবারও মাথা নুইয়ে বইয়ের দিকে তাকায়। হাতের মার্কারটা নিখুঁত ভঙ্গিতে বারংবার দুই আঙ্গুলের ডগায় নিয়ে ঘুরাতে থাকে। সব কিছু ঠিকঠাক ছিল। কেকে নিজের মুখখানা উৎসুক জনতাকে দেখারও সুযোগ করে দিয়েছিল। তবে এরই মধ্যে যখন নিমরা কেকের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই সুহিনের উদ্দেশ্য বলল, এই কেকে মানেটা কি? নিমরা কেকের পূর্ণাঙ্গ নামটা জানতে চাইছে। তা সুহিন ভালো মতো বুঝতে পারলেও কেকের দিকে একটানা বিরক্তিকর ছাউনিতে থাকতে সে খানিক তাচ্ছিল্য স্বরে বলে ফেলে, কালা কাউয়া।
অমনি নিমরা তার দিকে মুখ ফিরিয়ে কপাল কুঁচকে বলে, কি? সুহিনের ধ্যান ভেঙে আর উত্তর দেওয়ার সুযোগটুকুই হয় না, বরং তার আগে আচমকা মাথা নুইয়ে বইয়ে নজর রাখা কেকে নিজ মার্কা দ্বারা হাতটা সুহিনের দিকেও উঠিয়ে বারেক কিশোরে নীরের স্বরে বলে ওঠে, হে ইউ চশমিশ। তার অভিব্যক্তিতে চারপাশে সকলে চমকে তার হাতের দিকে ইশারা পরখ করে সরাসরি সুহিনীর দিকে তাকায়। কম করে হলেও কেকে হতে তার দূরত্বে ব্যাপক ফারাক হয়েছে, অথচ কেকে নিশানাটা ঠিক গিয়ে তার অব্দিই ঠেকেছে। এদিকে সুহিন বিস্ময়ে থমকে গিয়েছে। তার আশেপাশে চশমা পড়া সে ব্যতীত আর কেউ নেই, কিন্তু শুধু যে এই একটি কারণেই কেকে নির্দেশিত ব্যক্তিটিকে সে নিজে ভেবে নিয়েছে বিষয়টা তা নয়। এই ডাক্তার সাথে সে পূর্ব পরিচিত, যে কারণে সে না চাইতেও ভয়কে গিয়েছে। এদিকে কেকে মাথা তুলে সরাসরি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবং সকলের সাথে সুহিনকেও বেশ অবাক করে দিয়ে দাঁতে দাঁত পিষে আওড়ায়, ক্লাসে কথা বলা নট অ্যালাউ, সো জাস্ট গেট আউট রাইট নাও। চলবে তো ভিউয়ার্স, এটা গল্পটার নতুন পর্ব। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। নতুন আরেকটা গল্প আরম্ভ করছি, আশা করছি আগের গল্পগুলোর মতোই আপনাদের চাপট খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।